ওইখানের ঘুমের 252 দিন আমার জন্য আসলে 252 দিন ছিল না। যে ফেস করে প্রতিটা মুহূর্তে মৃত্যু ভয়, আপনার কি হতে যাচ্ছে আপনি জানেন না। কিছু মানুষ ফিরে আসছে, ম্যাক্সিমামে ফিরে আসে নাই। আচ্ছা, আমাকে কি ফিরিয়ে দিবে? না মেরে ফেললে আমার লাশ কি পরিবার পরিজন চাবে? আমি নিজে নামাজ পড়ে দোয়া করতাম, আল্লাহ অন্তত যদি মেরে ফেলে আমার যাতে অন্তত বেওয়ারিশ হিসেবে যাতে না হয়, অন্তত আমার লাশটা যাতে পরিবার পরিজনের কাছে যায়। আমারে ফিরিয়ে দেখ নিজের আল্লাহর কাছে। আমি ওই দোয়াটা করতে পারতাম না। আমি শুধু বলতাম যে আল্লাহ, আমার আপনি আপনার কাছে জীবনে আর কিছু চাই না, আমার অন্তত সকালটা করে দেন। রাষ্ট্রীয় তত্ত্বাবধানে রাষ্ট্রীয় বাহিনী এতটা নিষ্ঠুর আচরণ এই দেশের মানুষের সাথে, জনগণের সাথে করতে পারে, এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন দেশের কথা। আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। দর্শক, আজ আমরা কথা বলবো আয়নাঘর নিয়ে। আয়নাঘরে দীর্ঘ 8.5 মাসের মতো গুমের শিকার হওয়া একজন ব্যক্তি আমাদের সাথে আজকে আছেন। ওনার নাম সিদ্দিকুর রহমান নাহিদ। দীর্ঘ 8.5 মাস গুম ছিলেন। তার পরবর্তীতে ওনাকে একটা সাজানো মামলায় জেলে দেয়া হয়েছিল। 8.5 মাস পর উনি ফিরে এসেছিলেন। তার অভিজ্ঞতার কথা আমরা শুনবো। তার পরিচয় সিদ্দিকুর রহমান নাহিদ, বর্তমানে নরসিংদী জেলা ছাত্র দলের সভাপতি। এর আগে গুম থাকা অবস্থায় নরসিংদী জেলা ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি এবং নরসিংদী জেলা সরকারি কলেজের সাবেক এজিএস ছিলেন। নাহিদ, আপনাকে আমাদের আয়োজনে স্বাগত। জি, আপনাকেও ধন্যবাদ। নাহিদ, আমি কিন্তু শুরুতেই অনেক কথাই বলেছি দর্শকদের উদ্দেশ্যে যে আসলে আপনার গুম হওয়ার সময়কার অনেক ঘটনা আছে, পাশাপাশি গুম হওয়ার পরবর্তীতে এবং গুম হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হলো কেন, পাশাপাশি গুমটা আসলে কেন, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমরা শুরুতেই বলতে চাই, আপনার একটা রাজনৈতিক পরিচয় দিলাম, ছাত্র রাজনীতির পরিচয় দিলাম, আপনার সাথে কি হয়েছিল এটা আমরা শুরুতে জানতে চাই। আমাকে গিয়ে যখন তুলে নেয় সেটা 2017 সালের কথা। 17 সালে 10 রোজার সেহরি পূর্বে আর কি, ইফতারের পর 9 রোজার শেষে, সেটা ছিল 9 জুন 2017 সালে। তো সেহরি করে ইফতারের পরে যেমন সবাই রোজা রাখলে ক্লান্ত থাকে, আমি ক্লান্ত ঘুমাইছিলাম। আমি বাসায় থাকতাম দোতলাতে, আমার ফ্যামিলি নিচতলাতে। তো আপনার প্রায় সময় সেহরির জন্য কাজের মেয়েটা এসে দোতলায় নক করতো সেহরির টাইম হইলে। তো ওই দিন আমি যখন ঘুমের মধ্যে দরজায় নক পাইছি, আমার মনে হয়েছে যে হয়তো কাজের মেয়েটা। আমি নিজেই গিয়ে দরজাটা খুলছি। খোলার পরে সিঁড়িতে আমি 10-12 জন, বডি স্ট্রাকচার ভালো, সিভিলে ছিল, কিন্তু হাইট বডি স্ট্রাকচার সবই ভালো ছিল। আমার বললো যে নাহিদ, আমি বললাম জি। পরে আমার আমি ট্রাউজার পরা ছিলাম, জোগার্স ট্রাউজার। আমার ট্রাউজারের এইখানে এরকম একজন ধরে বললো আমাদের সাথে চলো। তা আমি বললাম, যেহেতু অ্যাজ ইউজুয়াল বিগত সময়গুলোতে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পুলিশ, ডিবি পুলিশ, এগুলাতে আসলে আমরা প্রশাসনের লোকজনে আমরা অভ্যস্ত ছিলাম, কিন্তু ওনাদেরকে অন্যান্য ওই বাহিনী সংস্থার লোকজনের মতো লাগতেছিল না। আমি জিজ্ঞাসা করলাম কোন ডিপার্টমেন্ট। এটা বলার পরে একজন ওনার হাতে থাকা পিস্তলটা দিয়ে বাড় দিয়ে আমার মাথা একটা এখানে জোরে বাড়ি দিল। আর আরেকজন যিনি প্যান্টের এইখানেটা ধরছে, উনি আমার টেনে অনেকটা হেঁচড়াই বের করে নিয়ে গেছে। মানে ন্যূনতম কোনো ধরনের কথাই বলতে রাজি না তারা? না, কথা বলার সুযোগই দেয় নাই। তবে আমি চিৎকার করতে পারতাম। আমার একটা বিষয় ছিল, আমি ওনাদের মুভমেন্ট দেখে আমি নিজেই ভয় পেয়ে গেছি। আমরা 3 ভাই, আমার ফ্যামিলি নিচতলাতে থাকে। আমার ওই সময় মনে হয়েছে যে আমার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। যদি আমি আমার চিৎকারে যদি গিয়ে আমার ভাইরা বের হয়, মানে ওনাদের কেউ রেখে যাবে না, হোক যেটা হোক আমার সাথেই হোক। আমি যেহেতু সরাসরি সাংগঠনিক পলিটিক্সের সাথে জড়িত, কিন্তু ভাইরা হয়তো আপনি দ্বিতীয় তলায় থাকতেন, অ্যাটলিস্ট নিচতলা তো পেরিয়ে আপনার কাছে আসতে হয়েছে। হ্যাঁ, নিচতলা গেট, না আসলে কেউ গেটটা যে আপনার তালা যে কাটছে, এটা কেউ মানে বুঝতেই পারে, টেরই পায় নাই ওনারা। তো আমি দরজার নক শুনে আমি নিজে দরজা খুলছি। যদি দরজায় যেমন পুলিশ প্রশাসনের লোকজন আসলে সবসময় নিচে গেটে লক করতো বা ডাকতো, বাসায় কে আছেন, ওই রকম কোনো বিষয় ছিল না। পরবর্তীতে কি হলো? এরপরে ওনারা আমার বাসার নিচে নামানোর পরে চোখ বেঁধে ফেলছে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে ফেলছে। আমার অনেকটা এরকমই ধরে অনেকটা চ্যাং ধুলা করে নিয়ে গাড়িতে তুলছে। জাস্ট গাড়িতে তোলার সময় যখন নামায় রাখছে, বলছে পা উঁচু করে উঠো।
আমি পা উঁচা করে হচ্ছে উঠছি, যেটাতে হয়তো আপনার এই যে যেমন আমাদের সুদান কারগুলা বা হাইস জিপ, হাইটটা তো মোটামুটি চোখ বন্ধ থাকলে আমার মনে হলো যে একটু উঁচু জিপ টাইপের, যেটা আমি আসার পরে ফুটেজ দেখতে পারছি যে আমার একটা জিপে তুলছে। জিপে তুলছে। এবং ওই সময় কি আপনার পরিবারের অন্যদের সাথে কথা হয়েছে বা তাদেরকে জানানো হয়েছে যে না আপনাকে না না, তুলে নিচ্ছে? পরিবারে কেউ বুঝেই নেই ওই সময়। ওনারা হচ্ছে যখন সেহরি টাইমে আমাকে ডাকাডাকি করে পায় নাই যে কি বিষয় কি বিষয়, যেহেতু রাজনৈতিক বিষয় আছে, পরে ওনারা টেনশনে হচ্ছে গিয়ে যে আমার বাসার একদম নিকটস্থ হচ্ছে ইউএমসি জুট মিল আছে। এই ইউএমসি জুট মিলের সিসি ক্যামেরা ফুটেজ হচ্ছে গিয়ে আপনার কালেক্ট করার পরে দেখলো যে 3টা গাড়িতে আসছে। আমার যেমন যেই টাইমটা থেকে আমার সেহরির টাইমে যখন দেখতেছিল পাওয়া যায় নাই এবং নিয়ে গেছে, এই 3টা গাড়ির থ্রুতে ওনারা কনফার্ম হয়েছে যে আপনাকে কেউ তুলে নিয়ে গেছে। কেউ তুলে নিয়ে গেছে। পাশে থানা বা পুলিশের সহায়তায় তারা পরিবার নেননি? না, পরিবার তো আমার বিষয়টা প্রথমেই যেটা গুম হওয়া অনেকের প্রথমে আমার পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। জিডি করানোর পরে হচ্ছে গিয়ে মামলা নিতে চায়নি, যেটা অ্যাজ ইউজুয়াল হয়, কিন্তু আমার পরিবারের পক্ষ থেকে প্রথমে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে। এরপরে আমার পরিবার এবং নরসিংদীবাসীর পক্ষ থেকে একটা অনেক বৃহৎ মানববন্ধন করা হয়েছে, যেহেতু আমরা নরসিংদীর লোকাল, নরসিংদী শহরের লোকাল, নরসিংদীর স্থানীয় লোকজন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ একটা বিশাল মানববন্ধন হয়েছে। ওই মানববন্ধনের পরে হাইকোর্টে রিট করা হয়েছিল যে কেন মামলা নেওয়া হবে না। এরপরে হচ্ছে কোর্ট থেকে একটা মামলা নেওয়ার অর্ডার দেওয়া হয়েছিল। পাশাপাশি রাজনৈতিক আরও অ্যাক্টিভিটি, যেমন জেলা বিএনপি বারবার প্রেস কনফারেন্স করছিল, কেন্দ্রীয় বিএনপি ঢাকাস্থ নরসিংদী বিএনপির ব্যানারে রুহুল কবির রিজভী ভাই ওনার প্রধান নেতৃত্বে একটা মানববন্ধন হয়েছে। পলিটিক্যাল প্রেশার জোন ক্রিয়েট হইলো, ওনারা একটা মামলা নিছে এবং এটার ধারাবাহিকতা আমাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার দাবি জানিয়েছেন, স্থায়ী কমিটির সদস্য মঈন খান স্যার। তো আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও সেই সময় আপনার ছবি দিয়ে বোধহয় বলেছিল কোনো জনসভায়। আমি 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 গুম নির্যাতিত হয়েছি, কিন্তু এই দিক দিয়ে আসলে আমি অনেক ভাগ্যবান যে আমি যেই দলের যে আদর্শের রাজনীতি করি এই দলের চেয়ারপারসন আমার মতো মানে স্থানীয় পর্যায়ের একজনকে ফিরিয়ে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন। এবং ম্যাডাম যেটা হয়েছে, মানে আমি নরসিংদীতে স্থানীয়ভাবে আমাদের বিএনপি যুগ্ম মহাসচিব, উনি নরসিংদী জেলা বিএনপির দায়িত্বে আছে, খাইরুল কবির খোকন ভাইয়ের নেতৃত্বে রাজনীতিটা করি। তো উনি ওভারঅল অ্যাক্টিভিটিস যে ছিল, কিন্তু পরবর্তীতে যখন ম্যাডাম আপনার হচ্ছে গিয়ে আমার বিষয়ে দাবি জানাইলো, এই বিষয়টা আমার মামলাটা কিন্তু হচ্ছে পিবিআইতে সিআইডিতে গেছে। এবং আমার বিষয়টা যদি ওনারা ফুটেজগুলো পাওয়ার পরে যে 3টা গাড়িতে এসে দিচ্ছে, প্রশাসন সবসময় নীরব ছিল। আমার পরিবার, আমার মা, এমন কোনো জায়গা ছিল না যে আসলে আমার পরিবার আমার সন্ধানে যায়নি। কিন্তু এবার আপনার কথাই শুধু আপনার সাথে আপনার হওয়া ঘটনাটা শুনতে চাই। তার পরবর্তীতে সেদিন উঠানোর পরপরই আপনাকে কোথায় নেওয়া হলো? উঠানোর পরে আসলে কোথায় নেওয়া হয়েছে এটা আসলে আমার বোঝার কোনো সুযোগ ছিল না। এই যে আমি আপনাকে যে বললাম আমার বাসার নিচে নামানোর পরে চোখ বাঁধা হয়েছে, এই চোখ বাঁধা অবস্থায় কিন্তু আমাকে যেখানে নেওয়া হয়েছে চোখ বাঁধা অবস্থায় ছিলাম, এবং পরবর্তী সময়টা আপনার ফুল টাইমই চোখ বাঁধা বলা যায়। হয়তো পরবর্তীতে কথা গাড়ি চালানো হয়েছে, গাড়ি কতক্ষণ গাড়ি চালানোটা হবে আপনার আনুমানিক 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা, এর বেশি হবে না। আমরা ঢাকায় আপনাকে নিয়ে আসা হয়েছিল এই টাইমে। তো এটা আপনিও যদি ধারণা করেন যে রাতের বেলা আমাদের নর্মালি হচ্ছে গিয়ে 1.5 ঘন্টা লাগে যদি ট্রাফিক না থাকে নরসিংদীতে আসতে। রাতে ফুটেজে বা আমি তো ফুটেজের টাইমটা দেখছি যে আমাকে 1:30টার দিকে তুলে নিস, ওই সময় তো ট্রাফিকের কোনো বিষয় থাকে না। তাহলে এই টাইমটাতে ঢাকাতেই পসিবিলিটি অনেক বেশি। তারপর আপনাকে যখন নেওয়া হলো এখানে, সেই ঘটনাগুলো আমরা শুনতে চাই যে আপনার উপর কোনো নির্যাতন করা হয়েছে কিনা, অথবা তখনকার পরিস্থিতি কি ছিল? আমাকে ওই যে আপনাকে যেটা বললাম যে আনুমানিক 1.5 ঘন্টা থেকে হচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট গাড়িতে করে নেওয়ার পরে, সময়টা আনুমানিক নেওয়ার পরে আমার ওই রকমই যেভাবে গাড়িতে তুলছে এরকম গাড়িতে করে নামাইছে। নামানোর পরে আপনার ফার্স্ট ফ্লোরে আর কি, কারণ আমি যেখানে আমাকে পরবর্তীতে রাখা হয়েছে এটা দোতলা ছিল, তো ফার্স্ট ফ্লোরে একটা রুমে নিছে, এটা ইন্টারগ্রেশন রুম ছিল চোখ বাঁধা অবস্থায়। মানে নিচতলার কোনো একটা রুমে না দ্বিতীয় তলায়? না, নিচতলার একটা রুমে 3 জন অফিসার ছিল। তো একজন, সবাই খুব স্মার্টলি কথা বলে, কিন্তু একজন হচ্ছে গিয়ে যেমন
হরতাল অবরোধে আমাদের রাজনৈতিক দায়িত্ব, মিটিং মিছিলের বাইরেও ক্রিকেটিং অনেক বিষয় থাকে। তো আমার এইগুলা নিয়ে বিভিন্ন প্রশ্ন আসলে করতেছিল। তো আমিও আমার মতো উত্তর দিতেছিলাম। তো উত্তর তাদের প্রত্যাশিত না হলেই হচ্ছে গিয়ে প্রচণ্ড পরিমাণ টর্চার, এটা আসলে কোনো ভাষায় বলে আপনাকে বোঝানো যাবে না। এবং প্রথম দিনে যে পরিমাণ টর্চার করা হয়েছে, ওই টর্চারে আমি ওইখানে 3 থেকে 3.5 মাসের মতো আমি নিজে হাঁটা চলাফেরা করতে পারতাম না। মানে সেটা কি ধরনের টর্চার গুলো? আপনার রোল, বিভিন্ন মোটা, মিডিয়াম সাইজ, বিভিন্ন সাইজের রোল দিয়ে আপনার হচ্ছে কোমর থেকে একদম নিচে পর্যন্ত, মানে এটা আমি আপনাকে বলতে পারবো, মানে এটা ওই সিচুয়েশনে আপনি না থাকলে মানে এই নির্যাতনটা উপলব্ধি বা বললে আসলে বুঝতে পারবে না, অমানবিক। এই নির্যাতন প্রথম থেকে শুরু হলো আপনার হ্যাঁ, সাথে? আমার প্রথম এই নির্যাতনের পরে পরে আসলে আমি যখন আপনার ইয়ে হলাম, মানে আমি যখন হাঁটাহাঁটি আর করতে পারতেছিলাম না, এরা আমার দোতলার একটা রুমে নিল, ওইখানে আমি ছিলাম। পরবর্তীতে আমার ফিজিক্যালি কন্ডিশনের জন্য আর আসলে হচ্ছে কি আর আমার ওই ধরনের নির্যাতন বা ইন্টারগেশনের আর ওই রকম কোনো বিষয় ছিল না প্রথম দিনই। ইন্টারগেশনের বিষয়টা ছিল প্রথম দিন। এরপরে আর আপনাকে না, নির্যাতন? এরপরে তো এই যে আমি আপনাকে যেটা বললাম, 3 থেকে 3.5 মাস আমি অনেকটা প্যারালাইজডের মতো ছিলাম। কিন্তু যেখানে ছিলেন সেখানকার মানে পরিস্থিতি কি রকম ছিল আপনি যেমন যতটুকু বুঝতে জি, পেরেছিলেন? প্রথম জায়গাটা যেটা সেটা হচ্ছে গিয়ে ওইখানে অনেকটাই বুঝতে পারছি, কারণ ওইখানে পাশাপাশি 5টা সেল ছিল। এই জন্য বুঝতাম সেলে যারা থাকতো, যারা সিকিউরিটিতে দায়িত্ব ছিল, মানে আমাকে যেমন দোতলাতে তুলছে, এন্ট্রেন্সের একটা লোহার গেট আছে, এই গেটটা দিয়ে ঢোকার পরে এরকম লম্বা করে হচ্ছে গিয়ে পাশাপাশি 5টা সেলের রুম, আর শেষ কর্নারে 5টা রুম শেষে একদম শেষ কর্নারে গিয়ে ওয়াশরুমের বিষয়, যেটা এরকম পাশাপাশি 5টা রুমে মানুষজন থাকতো। আমি মনে হয় সম্ভবত 3 নাম্বার রুমে ছিলাম। তো যারা আগে থেকে ছিল এরা কথা বলতো, সিকিউরিটির লোকজন মানে কন্টিনিউয়াসলি থাকতো। তারাও কিন্তু কি আপনার মতোই গুম হওয়া ব্যক্তি নাকি না? হ্যাঁ, এই 5টা রুমে যারা, এরা তো সবাই গুম হওয়া ব্যক্তি। হ্যাঁ, তো আপনার হচ্ছে কি 5টা রুমে যারা থাকতো কন্টিনিউয়াসলি সিকিউরিটি থাকতো, কিন্তু একটা সময় আসতো একটা শিফটে, যে ধরেন 12টার সময় ডিউটি চেঞ্জ হইতো, যে আমাদের দায়িত্বে ছিল যেমন সে নিচে গেলে নিচে থেকে আরেকজন আসতো তার চেঞ্জে। ওই সময়টার মধ্যেই 5টা রুমের এরা নিজেরা আগে থেকে যেমন মানে যারা ছিল এরা কথা বলতো, 1 নাম্বার ভাই কেমন আছেন, 2 নাম্বারের কি খবর। তো এটাতে এরকম 3 4 5, 3 নাম্বারে কি নতুন আসছে নাকি, হ্যাঁ ভাই আসছে, এরকম এরা ওই 1 মিনিটে, সারাদিনের মধ্যে 1 মিনিটের মধ্যে সুযোগ পেলেই 5টা রুম আপনার কথা বলতো। কিন্তু ওনারা কারা, তাদের পরিচয় কি বলতো নাকি? আমি একজন রে হচ্ছে পাইছিলাম, উনি হচ্ছে টেকনাফে, উনি যেটা পরিচয় দিয়েছিল ওনার নাম হচ্ছে কারি জামিল, মানে কারি জামিল, ওনার পরিচয়টা আমি পাইছিলাম। তো আমি বলছিলাম যে আপনার, এবং উনি ওনার হচ্ছে বর্ণনা অনুযায়ী যেটা ওনার হচ্ছে, এটা ওনার প্রথমবারের গুম না, এটা ওনার দ্বিতীয়বারের গুম। আগেও একবার ওনাকে এরকম তুলে আনা হয়েছে 6 মাসের মতো, পরে ওনার একটা নির্জন জায়গায় নিয়ে ছেড়ে দিছে, পরে এবার আনছে। তা আমি বলছিলাম যে আপনারে আনছে কেন, তো বললো যে ওই যে আপনার উনি ওইখানে টেকনাফে একটা মসজিদে ইমামতি করতো, খুতবা পূর্ববর্তী সময়গুলোতে উনি মানে কট্টর ধার্মিক অনেক কথাবার্তা মুসল্লিদের উদ্দেশ্যে বলতো। উনি আমার বলছিল এটা। এখন এর বাইরে আসলে অন্য কোনো বিষয় আছে কিনা আমি জানি না। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে আপনাকে আসলে এই ধরনের মানে তুলে নিয়ে আসার মতো ঘটনা ঘটলো কেন আপনার সাথে? আসলে তো হচ্ছে গিয়ে মানে ফেসিস্ট তো শুধু আমাকে না, তাদের হচ্ছে গিয়ে তাদের স্বৈরতন্ত্র কায়েম করতে গিয়ে যারাই তাদের বিরুদ্ধে মানে আওয়াজ তুলেছে, তারাই তো আপনার গুম খুন, মামলা, জেল জুলুমের শিকার হয়েছে। আর গুমের বিষয়টা মানে আমার মনে হয় আর কি, যেমন আমি গুম হওয়ার পরে নরসিংদীর মানুষের বা আসার পরে যেটা উপলব্ধি করছি, এটা আসলে সরকার একটা ভয়ের বৃত্ত ক্রিয়েট করার জন্য আপনার এই গুম খুনের হয়তো বা আপনার ইয়ে করছে। কারণ একটা জেলা থেকে একজনরে যখন গুম করা হয়, জেলের বিষয়গুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল, আমরা যখন রাজনৈতিক কারণে জেলে যাই, পরিজন জানে যে আমি জেলে আছি, আমি সুস্থ থাকলেও জানে, অসুস্থ হইলে জানে। আর গুমের বিষয়টা তো যে ধরেন সে ছিল, এখন সে কোথায় আছে, কিছুই জানি না। বেঁচে আছে না মারা গেছে। আমার পরিবারের যে বিষয়টা ছিল, আমার পরিবারের জন অনেক মানুষ অনেক ধরনের তুলে নেওয়ার পরে তো 1 মাস 2 মাস 3 মাস 4 মাসের সময় এক এক মানুষ তো এক এক রকম কথা বলতো। যখন বলতো অনেকে একটু যে হয়তো মেরে ফেলছে আর ফিরে আসবে না,
আমার মা বলতো যে ফিরে আসলে, আসবে না ঠিক আছে, মেরে ফেলছে, তাহলে অন্তত লাশটা দেখ। লাশটা না দেখলেও তো আমি নিশ্চিত হইতে পারবো না যে আমার ছেলে আসলেই মারা গেছে কিনা। এমন হয়েছে যে ধরেন এই যে আমার পরিবার সরকারের যেমন বিভিন্ন দপ্তরে গিয়েছে, বিভিন্ন জায়গায় অজ্ঞাত লাশ পাওয়া গেছে, শুনলে আমার পরিবার এখানে যে আসলেই আমি কিনা নিশ্চিত হওয়ার জন্য কুমিল্লাতে বিভিন্ন জায়গাতে এরকম দৌড়াইছে। তারপরে পরবর্তীতে আপনাকে কতদিন রাখা হয়েছিল ওখানে? 252 দিন। তারপরে প্রত্যেকটা দিন আপনার কাছে কেমন ছিল? প্রত্যেকটা দিন এইটা তো আপনার মুখস্থ একদম 252 দিন। এইটা এইটা দিন বলা যাবে না, এটারে আসলে সত্যিকার অর্থে আমি রাজনৈতিক কারণে এই পর্যন্ত 6বার জেল খাটছি। মানে আমার মনে হয় যে আমি এইবার পতনের পরে হচ্ছে জেল থেকে বের হয়েছি। এইবার আমি জেলে ছিলাম 10 মাস। এই 10 মাস জেলে আমার যত কষ্ট হয়েছে এর চেয়ে অনেক বেশি কষ্ট হয়েছে ওইখানের এক একটা দিন। ওইখানের ঘুমের 252 দিন আমার জন্য আসলে 252 দিন ছিল না। যে ফেস করে প্রতিটা মুহূর্তে মৃত্যু ভয়, আপনার কি হতে যাচ্ছে আপনি জানেন না। এটা পৃথিবীতে নরক যন্ত্রণা। আর রাষ্ট্রীয় তত্ত্বাবধানে রাষ্ট্রীয় বাহিনী মানে এতটা নিষ্ঠুর আচরণ এই দেশের মানুষের সাথে, জনগণের সাথে করতে পারে, এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। আমরা যদি বলি যে আপনার সবচেয়ে দুঃসহ কোনো ঘটনা, দুঃসহ যে দিনগুলো, সেই সারা জীবনের জন্য সেটা 252 দিন। এর অবশ্যই। মধ্যে এমন কোনো স্মৃতি আছে যেটা এখন পর্যন্ত আপনাকে তাড়া করে? আমার আগে অনেকে গুম হয়েছে, কিছু মানুষ ফিরে আসছে, ম্যাক্সিমামে ফিরে আসে নাই। আচ্ছা, আমাকে কি ফিরিয়ে দিবে? না মেরে ফেললে আমার লাশ কি পরিবার পরিজন চাবে? আমি নিজে নামাজ পড়ে দোয়া করতাম, আল্লাহ অন্তত যদি মেরে ফেলে আমার যাতে অন্তত বেওয়ারিশ হিসেবে যাতে না হয়, অন্তত আমার লাশটা যাতে পরিবার পরিজনের কাছে যায়। এইটা আসলে মানে 252 দিন, মানে আমরা দিন হিসেবে কাউন্ট করি এই জন্য দিন, কিন্তু এটা এটা প্রতিটা ক্ষণ মুহূর্ত আমি এখন পর্যন্ত আপনারা বলে দিতে পারবো। ওইখানে তো ভালো স্মৃতির কোনো বিষয় নেই, সবই দুঃসহ স্মৃতি। ওখানে আপনাদের এই দিনগুলো কাটছে কিভাবে? ওইখানে তো এরকম বন্দি অবস্থায় 3 বেলা খাবার, 3 বেলা ওয়াশরুম, এর বাইরে তো আপনি যে কন্টিনিউয়াস বন্দি। মানে হ্যান্ডকাপ পরায়, চোখ বেঁধে, চোখ বেঁধে, এবং সেইগুলোতে আপনি শুয়ে থেকে বা বসে থেকে। আমাকে 2টা জায়গায় রাখছে। সেলে যেখানে রাখছে ওইখানে হচ্ছে গিয়ে মানে হ্যান্ডকাপ লাগায়নি, কিন্তু আমাকে আনুমানিক 8.5 মাসের মধ্যে 3.5 মাস পরে ওনারা এরকম আবার চোখ বেঁধে আমাকে একটা জায়গায় নিয়ে গেছে। সেই জায়গাটা প্রথম জায়গাটার চেয়ে বেশি হচ্ছে ভয়াবহ ছিল। প্রথম জায়গাটাতে আমার চোখ খোলা ছিল, যারা সিকিউরিটিতে আসতো এরা মাস্ক পরে থাকতো, কিন্তু আমি মানুষ দেখতে পারতাম। আর দ্বিতীয় জায়গাটাতে যেখানে আমি 5 মাস বা 5.5 মাসের মতো রয়েছি হ্যান্ডওভার পর্যন্ত, ওই জায়গাটাতে আমার চোখ বাঁধা রাখা হতো ভারী কাপড় দিয়ে, এবং সেটা সারা দিনই বলা যায়, কারণ শুধুমাত্র 3 বেলায় খাবারের সময় 5 মিনিট করে সময় দিত, 15 মিনিট, আর 3বার ওয়াশরুমে নিয়ে যাইত, এটাও 5 মিনিট করে 15 মিনিট, আধা ঘন্টা। এর বাইরে 23.5 ঘন্টায় আমার চোখ বাঁধা থাকতো এবং সাথে হ্যান্ডকাপ। আর ভয়াবহ আরও বেশি ছিল রাতে ওনাদের সিকিউরিটি পারপাস খাওয়ার পরে, দিনে যেটা হ্যান্ডকাপটা সামনে ছিল, হ্যান্ডকাপটা হচ্ছে আপনার হাত দুইটা ঘুরায় পিছনে দিয়ে দিত। রাতের বেলা? হ্যাঁ, রাতের বেলা পিছনে দিয়ে দিত, এবং এটা আপনার সকাল হওয়া পর্যন্ত থাকতো। এবং এই অবস্থায় আপনাকে ঘুমাইতে হতো? এই অবস্থায় আসলে আপনার মানে উপায় তো নাই। আমি প্রথম এটা হয়েছে যে এরকম নাক বরাবর তো আর হ্যান্ডকাপ সামনে থাকলে তো আপনি জাস্ট সবভাবেই ঘুমানো যায়। আমি প্রথমে এরকম এই কাঁধে ভর দিয়ে এরকম কাঁধে শুইতাম। আসলে কাঁধে ভর দিয়ে শুলে হয় কি, আপনার পুরো শরীরের ভারটা মনে হয় কাঁধে চলে আসে আধা ঘন্টা বা 1 ঘন্টা। এরপরে এই কাঁধটা যখন ব্যথা হয়ে যায়, তো আমি আবার কাঁধটা ঘুরায় এই কাঁধে শুইতাম। তো 1-1.5 ঘন্টার মধ্যে যখন 2 কাঁধই ব্যথা হয়ে যায়, তো নাক বরাবর তো আর শোয়ার সুযোগ নেই, বসে থাকতাম। আর মানে আল্লাহ ফিরায় দেখ ওই রকমও না। হ্যান্ডকাপ পিছনে থাকলে হয় কি, এখন এটা ফিজিক্যাল কিনা সাইকোলজিক্যাল জানি না, যেই জায়গাগুলোতে আপনি চুলকাতে পারবেন না ওইসব জায়গাতেই চুলকানি হইতো, চুলকাইতে পারতাম না। মানে আমারে ফিরিয়ে দেখ নিজের আল্লাহর কাছে আমি ওই দোয়াটা করতে পারতাম না। আমি শুধু বলতাম যে আল্লাহ, আমার আপনার কাছে জীবনে আর কিছু চাই না, আমার অন্তত সকালটা করে দেন। মানে সকাল হইলে যখন ওনারা ওয়াশরুমে নিয়ে যাইতো, হ্যান্ডকাপটা খুলে সামনে দিয়ে দিত। আর 8.5 মাস পরে আপনি মুক্তি পেলেন বা ছাড়া পেলেন, সেটা কিভাবে? আমাকে যেইভাবে নিছে, আমাকে একইভাবে ওনারা হচ্ছে গিয়ে গাড়িতে করে, যেদিন নিছে ওই দিন মনে হয় 4 ঘন্টা হবে, ঘন্টা 4 গাড়ি করে নিয়ে আমার হচ্ছে গিয়ে ওনারা
টাঙ্গাইল র্যাব সিপিসি ক্রাইম প্রিভেনশন ইউনিট যেটা, তাদের কাছে হ্যান্ড ওভার করে। তো ওইখানে আমার হ্যান্ডকাপ চেঞ্জ হয়েছে, নতুন করে আমার এন্ট্রি করছে, আমার নামটাম এন্ট্রি করছে, চোখের কাপড় চেঞ্জ হয়েছে। তো আমি বুঝতেছিলাম যে হয়তো বা অথরিটি চেঞ্জ হচ্ছে। পরে টাঙ্গাইল র্যাব সিপিসির এরা হচ্ছে কি আপনার আমার একটা রাতের বেলা একটা সাজানো অস্ত্র মামলা দিয়ে পরের দিন ওই দিন ভোর রাতে আমার টাঙ্গাইল মডেল থানায় হ্যান্ড ওভার করছে। তারা নিয়ে যাচ্ছে অন্য কোথাও, তার আগের দিন আপনার সাথে কোনো ধরনের মানে আপনাকে নতুন করে ইন্টারভিউশন অথবা না 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 না, ওই ধরনের কোনো বিষয় ছিল না। আমরা যখন আপনাকে আবার নতুন করে গাড়িতে নিচ্ছে তখন তো আপনার মধ্যে অন্য ধরনের কোনো ধরনের মানে মানসিক আতঙ্ক কাজ না, করেছে? এটা স্বাভাবিক। সন্দেহ? এটা হয়েছে কি, যেমন আমার আগে 17 আমি গুম হওয়ার আগে যেমন আমাদের আনিসুজ্জামান তালুকদার খোকন ভাইকে গুম করা হয়েছিল, কিন্তু ওনারে আবার একটা সময় পরে হ্যান্ড ওভার করা হয়েছিল। তা আমারে যখন নিয়ে বের হয়েছে, তো ওই সময় আমি বুঝছি যে কিছু একটা হবে, যেহেতু এই 8.5 মাসের মধ্যে একবার আমাকে শুধু ট্রান্সফার করা ছাড়া আমাকে কখনোই নিয়ে বের হয় নাই। আমি বুঝতেছিলাম হয় আমাকে হ্যান্ড ওভার করা হবে, নাহলে মেরে ফেলা হবে, কিছু একটা হবে, যে জন্য ওনারা আমারে বের করছে। এটা একই সাথে ধরেন একটা মানে 8.5 মাসের মধ্যে যেহেতু কোনোদিন বের করে নাই, একটা আশার সঞ্চার হচ্ছিল যে হয়তোবা আমাকে ছেড়েও দিতে পারে, আবার পাশাপাশি একটা ভয়ও কাজ করতেছিল যে বিভিন্ন ধরনের কথা, তো প্রচলিত কথা আপনিও শোনেন, যে মেরে ফেলার জন্য হয়তো নিতেছিল। মানে আমি ওই অথরিটির কাছে আপনার হ্যান্ড ওভার পর্যন্ত আমি একটা অনিশ্চয়তা 4 ঘন্টা যেটা, এটাও একটা ভয়, অনিশ্চয়তা, এটা একটা মানে 4 ঘন্টা না, এটা অনেক অনেক লম্বা সময়, প্রতিটা মুহূর্ত যে কি হতে যাচ্ছে। হ্যান্ড ওভার করার আগ পর্যন্ত তো প্রত্যেকটা সময় মনে হচ্ছে যে আমি কিছুক্ষণ পরেই হয়তো মরে যাব বা আমাকে এটা ওইখানে পরিবেশটা এরকম, কি হচ্ছে আপনার সাথে তো কেউ কথা বলবে না যারা দায়িত্বে আছে। প্রতিটা দিনই মৃত্যুর প্রস্তুতি। আমরা যেমন হচ্ছে থানায় গেলে কনস্টেবল থাকে বা সাব ইন্সপেক্টর এসে কথা বলে, বা আমরা অনেক সময় প্রয়োজন নিয়ে কথা বলতে পারি। ওইখানে আপনার অসুস্থতার বাইরে আপনি যে কি নাম, আপনার বাসা কোথায়, উনি কে, কোনো কথা বলারই আপনার সুযোগ নেই। কতদিন পর বের হয়েছিল এবং পরবর্তীতে এটা আপনার উপর কি ধরনের প্রভাব ফেলেছিল? এটা তো আমি বের হয়েছি হচ্ছে আমার ওনার একটা অস্ত্র মামলা দিয়ে হ্যান্ড ওভার করছে 8.5 মাস পরে। একটা অস্ত্র মামলা দিলে তো যে দেখেন, আমি 8.5 মাস আগে আমার তুলে নেওয়ার পরে জিডি করা হয়েছে, পুলিশ জিডি তদন্ত করছে, মামলা নিছে, মামলা সিআইডিতে গেছে, তো রাষ্ট্রীয় বাহিনী কাজ করছে। এই সব কিছু থাকার পরে ওনারা হ্যান্ড ওভার করতে গিয়ে আমার একটা অস্ত্র মামলা দিছে। এই অস্ত্র মামলাটা হাইকোর্ট থেকে জামিন করাইতে আমার মোটামুটি 3.5 মাসের মতো লেগে গেছে। আমি ঠিক আবার যখন 10 রোজা, এটা আল্লাহর ইয়ে, আমি জেল থেকে বের হয়ে 10 রোজার ইফতার করছি আমার বাসায় এসে। কিন্তু পরবর্তীতে তো না, পরবর্তীতে তো যেহেতু আমি একটা দলের আদর্শে বিশ্বাস করি, আমি একটা দলের একদম মাঠ পর্যায়ের মানে একটিভ রাজনীতি করা ছাত্রনেতা, মানে আমি যখন বের হয়ে জেলে থাকা অবস্থায় জানতে পারছি যে আমার বিষয়ে আমাদের সবার প্রিয় আমার নেত্রী বেগম খালেদা জিয়া দাবি জানিয়েছেন, বিএনপি টপ টু বটম সবাই আন্তরিকভাবে কাজ করেছেন। তো আমি যেদিন বের হইলাম, আমার হ্যান্ড ওভার করলো, ওই দিনই আমি শুনতে পারলাম যে আমাদের ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে। আমার মনে হয়েছে যে আমি তৃণমূলের যে নরসিংদী জেলা ব্যাপী আমার যতটুকুই পরিচিতি থাক, জাতীয় প্রেক্ষাপটের জন্য আসলে আমি কিচ্ছু না, এটা আমি আমার নিজের অবস্থানটা বুঝি। কিন্তু উনি ওনার জায়গা থেকে আমার জন্য যেভাবে স্ট্যান্ড নিয়েছে, আমি একটা দায়বদ্ধতা অনুভব করেছি দলের ভালোবাসার পাশাপাশি, যে ম্যাডামের জন্য, ওনার মুক্তির জন্য কিছু করতে হবে। এবং আমি যেদিন থেকে বের হয়েছি ওই দিন থেকে আমি ম্যাডামের মুক্তির আন্দোলনে আমি শরিক হয়েছি। এবং এটার জন্য যেটা হয়েছে, গুমের আগে যেমন আমার 11টা মামলা ছিল, গুমের পরেও আমার একদিনের জন্য মামলা জেল কোনো কিছুই বন্ধ হয়নি। আমি এই পর্যন্ত 6 বার, গুমের 8.5 মাসের বাইরেও 6 বার জেল খাটতে হয়েছে। মামলা আমার 37টার মতো। আসলে জীবনে প্রাপ্তি সামনে কি হয় জানি না, কিন্তু একটাই চাওয়া, এটা হচ্ছে এই যে রাষ্ট্রযন্ত্র দিয়ে যে নির্যাতন জনগণের উপর, আমি জনগণের ক্ষুদ্র একটা অংশ, অন্তত রাষ্ট্রযন্ত্র দিয়ে যেন আগামীর বাংলাদেশে কেউ যাতে এরকম নির্যাতিত না হয়। একটা পরিবার কীরকম সাফার করে, হচ্ছে গিয়ে যে ভিকটিম সে কী রকম, তার উপর দিয়ে কি যায়, এটা শুধু এই ভিকটিম পরিবার এবং ভিকটিম বলতে পারবে। নতুন বাংলাদেশে আসলে রাষ্ট্রযন্ত্র দিয়ে কেউ এইরকম নির্যাতনের শিকার হোক, এটা যেন না হয়, এটাই
মানে সবার প্রতি আহ্বান থাকবে আমাদের। আমরা সবাই এই আহ্বান জানাই যে আশা করি যে সামনে এ ধরনের ঘটনা কোনো নাহিদের মতো কারোর জীবনে কোনো ঘটনার তৈরি না হোক। এতই ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে জি, সময় দেওয়ার আপনাকেও জন্য। ধন্যবাদ। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। সেই সাথে আগামী পর্বে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।